মায়াবতী। আমার স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে রাতে থাকবে, এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ নয়। এতই যদি বাবা মাকে দেখার প্রয়োজন হয় তাহলে সকালে যাবে, বিকালে চলে আসবে। রাতে থাকার তো কোনো প্রয়োজন দেখি না। সকাল থেকে আমার স্ত্রী বাপের বাড়ি যাওয়ার বায়না শুরু করেছে। সেই সুবাদে সকালের নাস্তায় আলুর পরোটা আর কষা মাংস বরাদ্দ হয়েছে। প্লেটে খাবার দিতে দিতে মায়াবতী বলল, আজ কিন্তু আমি মায়ের কাছে যাব। মাকে অনেক দেখতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল মাকে দেখি না। আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে বললাম, কই, রাতেও তো ভিডিও কলে মাকে দেখলে। এর থেকে যদি বলতে যে আব্বুকে দেখো না, মেনে নেওয়া যেত। এমন মিথ্যা কথা বললে কি আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি বলো? টেবিলে খুব জোরে কিছু রাখার শব্দ হলো। মায়াবতী সেময়ের ফাটিটা টেবিলের উপর রেখে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। মাঝে মাঝে ইচ্ছে হয় টেবিলকে জিজ্ঞাসা করি, বাবা টেবিল, তুই তো আমাকে অভিশাপ দিস না তো? আমার জন্য মায়াবতী তোর উপর বাটি প্লেট দিয়ে এত জোরে আঘাত করে। টেবিলের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজের খাওয়ায় মন দিলাম। মেয়েটার হাতের রান্না বেশ দারুণ। খাওয়া শেষ করে মায়াবতীকে ডাক দিলাম। অনেকগুলো ডাক দেওয়ার পরও কেউ জোরে চিৎকার করে বলল, কি বলবে বলো, আমি কালা হয়ে যাইনি এখনো। আমি মুচকি হেসে ওর হাতে 500 টাকার একটা নোট দিলাম। বললাম, বিকালে বাড়ি চলে আসবে, রাতে কিন্তু থাকা যাবে না। মায়াবতী মুখ বাঁকিয়ে চলে গেল। আমিও মুচকি হেসে অফিসে চলে গেলাম। বাড়ি থেকে অফিসে যেতে 25 মিনিট সময় লাগে হয়তো। অফিসে পৌঁছানোর আগেই বউয়ের কল। আচ্ছা, আমি রওনা দিচ্ছি। ফ্রিজে খাবার রাখা আছে, প্রয়োজন হলে গরম করে খেয়ে নিয়েন জনাব। রাতে খাওয়ার জন্য তুমি শাশুড়ির মায়ের রান্না করা খাবার নিয়ে আসবে। রাতে থাকার কথা চিন্তাও করবে না বলে দিলাম। একটা একটা বর আমার কল রিসিভ করে সালাম দেওয়া নাই। হু হু, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার আমার সাথে কোথাও যেতে গেলে ঘণ্টাখানিক সময় লাগে রেডি হতে, অথচ যখন বাপের বাড়ি যাওয়ার জন্য তার রেডি হতে 10 মিনিট লাগলেও না এখন। বুঝি না সব মেয়েরাই এমন, নাকি শুধু আমার বউটাই এমন। বিকেলের দিকে বাড়ি ফিরে দেখলাম মায়াবতী এখনও বাড়িতে আসেনি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে, হয়তো ঝড়ও আসবে। সব কিছু গুছিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দিব বলে ঘর থেকে বের হলাম। আজ মায়াবতী কিছুতেই আসবে না। এই মেয়ে বাপের বাড়ি গেলে আসতেই চায় না। প্রতিবারই আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। এবারও হয়তো একা আসবে না, আমাকেই যেতে হবে। তাছাড়া এমন দিনে শাশুড়ির হাতের কষা মাংস আর খিচুড়ি মিস করা ঠিক হবে না। ঘর থেকে বের হতে পাশের ফ্ল্যাটের কাকিমা বললেন, এই ঝড় বৃষ্টি আসবে, এমন সময় কোথায় যাও? এই তো কাকি, শ্বশুর বাড়ির দিকে। মায়াবতী সকালে গেল, তাই আমিও এখন। কি বউ পাগল ছেলে রে বাবা, একদিনও বউ ছাড়া থাকা যায় না। যে মানুষটা আমাকে গুছিয়ে রাখে তাকে ছাড়া থাকি কি করে বলুন তো? কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেল। আমি মুচকি হেসে রওনা দিলাম। আকাশে মেঘের পরিমাণ বাড়ছে, চারিদিকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। এমন দিনে খিচুড়ি মিস করা যাবে না। বাজার থেকে আধা কেজি ডাউল আর 1 কেজি গরুর গোস্ত কিনে নিলাম। মানুষ শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যায়, আর আমি শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস হলো কি না সেদিকে নজর রাখা দরকার আজকাল। আমার এই স্বভাবটার জন্য প্রায় সকলেই আমাকে নিয়ে সমালোচনা করে। আমি নাকি বউ পাগল, আরও কত কি। আজ অনেক দিন পর খিচুড়ি ও গোস্ত খাবো সবাইকে নিয়ে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকেরা যে চাইলেই গরুর গোস্ত আর খিচুড়ি খাওয়া সম্ভব হয় না, তা আমি বুঝি। এত বিবেকহীন এখনও হতে পারিনি। পৌঁছাতে পৌঁছাতে চারিদিকে অন্ধকার হয়ে এলো। আমার শালাবাবু তার বোনকে বলছে, আপু, তোর বর আজ আর আসবে না। কেন শালাবাবু, আমি আসলে বুঝি তুমি অখুশি হয়ে যাও? আরে না দুলাভাই, কি যে বলেন। দেখো আপু, তোমার বউ পাগল বর এসে গেছে। তুমিও বউ পাগলা হবে শালাবাবু একদিন, কারণ আমার বাতাস লাগছে যে। আমাকে দেখে শাশুড়ি মা দৌড়ে এলেন। সকলের সাথে কথা বলছি, কিন্তু এর মাঝে মায়াবতীর নীরবতা আর ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা স্পষ্ট চোখে পড়ছে।
আমি আসাতে সে যে প্রচণ্ড খুশি হয়েছে তা তার চেহারায় বোঝা যাচ্ছে। মায়াবতী, তুমি আমার প্রিয়জন, তবে তার থেকেও বেশি প্রয়োজন। তুমি না থাকলে আমি সকালে নিশ্চিন্ত হয়ে 5 মিনিটের বেশি ঘুমাতে পারি না। 3 বেলা সাজানো টেবিলে খাবার জোটে না। একটা এতিম ছেলেকে তোমার মতো করে কেউ আগলে রাখে না। তাই তোমাকে ছাড়া থাকতেও মন চায় না। মনে মনে বললাম কথাগুলো। ওমা! মায়াবতী আমার দিকেই তাকিয়ে আছে। ও কি বুঝে গেল নাকি কি বললাম? সমাপ্ত।